হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে ভিলেন সাগার আজকে আমরা 23 নম্বর এপিসোডে চলে আসলাম। তো একটা দিক দিয়ে ভালো লাগছে যে আমরা ভিলেন সাগা প্রায় শেষ করে ফেলেছি। আমি দু একদিন রেস্ট পাবো সিজনটা শেষ হয়ে গেলে। কিন্তু আরেকটা দিক দিয়ে খারাপ লাগছে যে আসলেই থরফিনদের আমরা আর দেখতে পাবো না, সিজনটা শেষ হয়ে যাবে। টানা 2 মাস আমরা সিরিজটাকে দেখেছি এবং সবগুলো ক্যারেক্টারের সাথে আমরা পরিচয় হয়েছি, পুরো গল্পের প্লটে আমরা ঢুকে গিয়েছি। তো এই জন্য যখন সিরিজটা শেষ হয়ে যায় বা সিরিজের শেষ পর্বগুলো চলে আসে, অ্যাকচুয়ালি ওদের জন্য অনেক মায়া হয়। ব্যাপারটা এরকম মনে হয় যে ওরা বেড়াতে এসেছিল, ওদেরকে বিদায় দিচ্ছি, কষ্ট লাগে অনেক। তো যাই হোক, আজকের যে এপিসোডটা, যদিও এটা শেষ এপিসোড নয়, বাট এই এপিসোডটা খুবই স্পেশাল এবং অনেকটা শেষ এপিসোডের মতোই ফিল দেবে তোমায়। তো যাই হোক, আমি বাড়তি আর কোনো কথা বলবো না, আমাদের ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে। আমরা বিজ্ঞাপনটা দিই, তারপর মূল ভিডিওতে চলে যাই। তোমরা যেটা করবে, বিজ্ঞাপনটা তো দেখার দরকার নেই, ডাইরেক্ট ডিসক্রিপশনে গিয়ে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। তেমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার, তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এপিসোড 23 সম্পর্কে আমি অলরেডি বলেছি, এটা খুবই স্পেশাল একটা এপিসোড এবং সত্যি বলতে তুমি এটাকে লাস্ট এপিসোডে বলতে পারো, মানে এমন ভাবে শেষ হয়েছে। আর এর সাথে এই এপিসোডটা মনে করে আমাকে পুরো ইমোশনাল করে দিয়েছে। আমার ভয়েস শুনে বুঝতে পারছি একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো 23 নম্বর এপিসোডের শুরুতেই কানুট বলে, থরফিন তুমি কি আমাকে থামাতে পারবে? ওই সময় যেমনটা এসকেলেট করেছিল। তো তখন রাজা কানুটের একজন সাধারণ গার্ড থরফিনকে বলে, থরফিন প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তুমি খুবই একটা অদ্ভুত লোক, আর তোমাকে মারা আমাদের খুবই লজ্জার একটা ব্যাপার হবে। মানে চিন্তা করেছো থরফিনকে সবাই কিরকম রেসপেক্ট দেওয়া শুরু করেছে। আর তখন এনার বলে, আসলে দুনিয়া এইভাবেই কাজ করে, শক্তি সবকিছু হয়। আর ওই মুহূর্তে রাজা সোয়ার্নের মাথায় এসে কানুটকে বলে, আমার বোকা ছেলে, তুমি এখনো পর্যন্ত একটা যোগ্য রাজাও হওনি, তুমি শেষমেশ তোমার ফিলিংস একটা নিম্ন শ্রেণীর মানুষকে বলেছো, তুমি একটা নিম্ন শ্রেণীর মানুষের সাথে দাঁড়িয়ে এভাবে কথা বলছো। একটা নিম্ন শ্রেণীর মানুষ কিভাবে তোমার ব্যাপারটা বুঝতে পারবে? এই নিম্ন শ্রেণীর যে মানুষ রয়েছে তাদের সবাইকে তুমি ভেড়া মনে করো, আর তুমি এই সকল ভেড়ার মালিক। তোমার দায়িত্ব এদের দেখাশোনা করা, এদেরকে বড় করা। তোমার দায়িত্ব এই ভেড়ার মধ্যে যেসব খারাপ ভেড়া রয়েছে সেই সব ভেড়াদের আলাদা করা এবং এই ভেড়াদের দুধ বিক্রি করে বেনিফিট অর্জন করা। তো এখানে যদি কোনো ভেড়া চোর থেকে থাকে, ওই ভেড়া চোরকে তোমার শেষ করতে হবে। তুমি ওদের সাথে কথা বলছো কেন? মানে বিষয়টা হয়তো বুঝতে পেরেছো যে রাজার সামনে যতগুলো প্রজা রয়েছে এরা সবাই তার কাছে জাস্ট একটা ফার্মের মতো, তাদের সাথে কোনো কথা বলার নেই। টাকার জন্য যা মনে চায়, যা করা প্রয়োজন সব একজন রাজাই করবে। কিন্তু তখনই ওই ভীষণের মধ্যে থরফিন বলে ওঠে, কারণ তোমার নিয়ত যদি হয়ে থাকে যে এই ক্যাটেলের পুরো ফার্মের উপর তুমি নিজের শক্তির সাহায্যে জোরপূর্বক তুমি দখল করবে, তাহলে। আর তখন সোয়ার্ন বলে, কারণ ওকে মেরে ফেলো, ও অনেক ভয়ানক, ওই শুধুমাত্র একটা ভেড়া যে বাকি সব ভেড়াকে তোমার কাছ থেকে পালিয়ে নিয়ে যেতে পারে। আর রাজা সোয়ার্ন তখন বলে, কারণ ওকে মেরে ফেলো, তুমি নিজের রাজা হওয়ার কাজ পূরণ করো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে থরফিন বলে ওঠে, তাহলে আমি পালাবো। তো এই কথা শুনে এনার চমকিয়ে যায়, কারণটা চমকিয়ে যায়। কারণ তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি শুধুই পালাবে, শুধুমাত্র এতটুকুই? থরফিন তখন বলে, হ্যাঁ, এর বেশি আমি আর কি করতে পারি? তুমি কি চাও এখানে আমরা একে অপরকে মারি? আর তুমি যে স্বর্গের কথা বলেছো, ওটার কারণে অনেক মানুষের সাহায্য হবে, হয়তো কিছু মানুষের উপর অনেক অত্যাচার হবে, কিন্তু দুনিয়া এইভাবেই কাজ করে, তাই না? আর আমি জানি না এটা ভালো জিনিস না খারাপ জিনিস, আর আমি একজন সাধারণ নাগরিক। তোমার যে কোনো পাগলামি রাইডের উপর প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই। তো আমার কাছে একটা রাস্তায় রয়েছে, সেটা হচ্ছে পালানোর রাস্তা। চলো এনার আমরা চলে যাই। আর কানুট তখন বলে, তুমি একটা অসাধারণ যোদ্ধা, নিশ্চয়ই তোমার কাছে আরো কোনো রাস্তা রয়েছে। তো তখনই থরফিন এনার থেমে যায়। আর তখন কানুট বলে, তুমি তোমার চেহারার এই অবস্থা করেছো, এত মার খেয়েছো এই জন্যই যাতে তুমি আমাকে জাস্ট এই কথাটা বলতে পারো? থরফিন তখন বলে, হ্যাঁ, তবে আমার কাছে মনে হয়েছে আমি আমার সময় নষ্ট করেছি মহারাজ, তো বিদায় মহারাজ। আর এরপর থরফিন চলে যেতে শুরু করে, কিন্তু কানুট হাসতে শুরু করে এবং জোরে জোরে হাসতে শুরু করে। তো এটা দেখে ওলফার এনার অবাক হয়ে যায়। আর তারপর কানুট বলে, অনেক লোক আমার সাথে কথা বলতে এসেছে, অনেক লোক আমার সাথে ডিল করতে এসেছে, তো সবাই তো আমাকে তেল দেয় বা কিভাবে স্বার্থ উদ্ধার হবে সেই
সেভাবেই চিন্তা করে, কিন্তু তুমি একদম আলাদা। তবে তুমি অনেক বড় বোকাও। তুমি আমার কাছে এসেছো, তোমার কাছে কোনো আর্মর নেই, তোমার কাছে কোনো অস্ত্র নেই, আর তুমি এত মার খেয়ে শুধুমাত্র এটা বলতে এসেছো যেন আমি তোমার মালিকের ফার্ম দখল না করি। আর এটা বলেই কানট করে কি পাগলের মতো হাসতে শুরু করে। তো থরফিন তখন জিজ্ঞাসা করে এতে হাসার কি আছে? আর কানট তখন বলে আসলে আজ থেকে এর আগে আমি কখনো এত ফালতু জিনিসের উপর কোনো কথা বলিনি বা অংশগ্রহণ করিনি এরকম একটা কনভারসেশনে। তবে তারপরে কানট সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি সত্যি পালাবে থরফিন? থরফিন বলে হ্যাঁ। আর তখন কানট মুস্কি হেসে মনে মনে বলে ভাইকিংসদের মধ্যে তোমার মতো লোকে আজও আছে, তুমি অনেক সুন্দর, অনেক ভালো মনের একটা মানুষ। আর তারপর সে থরফিনকে জিজ্ঞাসা করে তুমি যুদ্ধ থেকে বাঁচার জন্য কোথায় যাবে? থরফিন তখন বলে এখান থেকে অনেক অনেক দূরে যাব, কিন্তু ওই জায়গার ঠিকানা আমি তোমাকে বলবো না। কিন্তু কানট তখন বলে আমার রাজ্য তো আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আমার শক্তি কখনো না কখনো তোমার ওই জায়গাতেও পৌঁছে যাবে। আর তখন থরফিন বলে তাহলে আমি যত দূর পারি তত দূর পালাবো, ততক্ষণ পর্যন্ত পালাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি এমন একটা জায়গা পাই যেখানে আমাকে আর লড়াই করতে হবে না। আর আমি যে কোনো রাজার রাজ্য থেকে আয়তন থেকে অনেক দূরে একটা শান্তির জায়গা বানাবো, এবং সেই জায়গাটার নিয়মও তোমার নিয়মের চেয়ে অনেক আলাদা হবে। আমি ওই লোকদের জন্য একটা জায়গা বানাবো যে জায়গায় তোমার বানানোর দুনিয়া ওদের জায়গা হয়নি, আর এটা আমি করবো তোমার এবং আমার দুজনেরই ভালোর খাতিরে। আর তখন কানট বলে তাহলে তুমি ওই গর্তটা ভরবে যে গর্তটা আমি তৈরি করবো, আর এমনটা করার জন্য তুমি কি সক্ষম আছো? থরফিন তখন বলে আমার শক্তি তোমার শক্তির চেয়ে অনেক ছোট, তো এর জন্য আমি বড় কোনো গর্ত ভরাট করতে পারবো না। আর যদি তুমি এভাবে লোকদের উপর অত্যাচার করতে থাকো তাহলে একদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তবে তুমি চাইলে আমি যে সুন্দর দুনিয়াটা বানাতে চাই তার জন্য যে কষ্টটা হবে সেই কষ্টটা কমিয়ে দিতে পারো। তো এই কথা শুনে কানট মুচকি হেসে বলে কথাটা আমার অনেক মনে লেগেছে, এবং আমি আমার লাইফে এরকম মুশকিল কথাবার্তা কখনোই বলিনি। আর তারপর আমরা এদিকে থরগিলকে দাঁড়িয়ে থাকতে দেখি, আর সে এসে দেখে এটা কি হয়েছে, রাজার সকল জাহাজরা চলে গিয়েছে। রাজা তুমি কোথায় চলে গিয়েছো? তুমি তো মজা করছো না কিং কানট? আমাদের লড়াই তো এখনো শেষ হয়নি। মানে এই পাগল শালা ওই একা নাকি এতগুলোর সাথে পারবে, পাগল বারকাগুলো। তো যাই হোক এরপর আমরা কানটকে দেখি, আর এখানে উল বলে ফ্লোকে এই বিষয়টাতে মোটেও খুশি হয়নি। সে বলেছে সে কিছুই বুঝতে পারেনি যে আমরা ফার্ম থেকে কেন ফিরে যাচ্ছি। আর কানট তখন জিজ্ঞাসা করে উল তুমিও তো খুশি নাও তাই না? উল তখন বলে না। আর তখন কানট বলে দেখো আমরা যে দ্বিতীয় ফার্মটা দখল করার প্ল্যান করেছিলাম সেটাও ক্যান্সেল করেছি, কারণ আমি থরফিনের জন্য আরো কাজ বাড়াতে চাই না, ওর জন্য আরো আমি বেশি গর্ত খুঁড়তে চাই না। আর তারপর কানট আকাশের দিকে তাকিয়ে বলে আমি এখন পর্যন্ত এটাই চিন্তা করছিলাম যে শুধুমাত্র তুমি একাই আছো যে আমার সাথে লড়াই করছো, মানে উলফের কথা বলেছে আর কি। কিন্তু এখানে আমি আজকে নতুন আরেকটা সহকারী কামিয়েছি যে আমার পুরো চিন্তা ভাবনা চেঞ্জ করে দিয়েছে। আর এরপর কানট মুস্কি হাসে। আর তারপর ন্যারেটর বলে ব্যাকগ্রাউন্ড থেকে কানট ইংল্যান্ড থেকে তার সৈনিকদের ড্যানিশ সৈনিকদের আবার ফিরিয়ে নিয়েছে, যে কারণে কানটের যে টাকার সংকট দেখা দিয়েছিল সেটা আর ছিল না। এবং এর ফলে যেটা হয়েছিল কানটের যে সৈনিক ছিল যারা ইংল্যান্ডে থেমেছিল ডেনমার্কের, তারা কমে মাত্র 16 জাহাজ হয়ে গিয়েছিল। এবং ইংরেজদের নিয়ে যে ভয়টা ছিল যে তারা আবার লড়াই করবে কিনা সেটার কখনই হয়নি, কারণ কানট তার নিজের সৈনিক ফিরিয়ে নেওয়ার পরে এত ভালো রাজা হয়েছিল এবং এত ভালো নিয়মকানুন দিয়েছিল যে ইংরেজরা তার আগের রাজার চেয়ে কানটের উপর আরো বেশি ভরসা এবং বিশ্বাস করতে শুরু করে এবং আসল রাজা মানতে শুরু করে দেয়। তো খুব ভালো একটা রাজা হওয়ার পরে আমরা কানটকে দেখি এবং সে বলে আমার এখন অনেক ভালো একটা অনুভূতি হতে শুরু করেছে। তো আমরা বুঝতে পারি এখানে ছোট্ট থরফিন একটা গোলাম পুরো একটা রাজাকে চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক এরপর আমরা থরফিনকে ঘুমাতে দেখি সেই খড়ের গাদার উপরে, আর সকাল হতে সে জেগে যায়, কিন্তু সে ওখানে এনারকে পায় না। তো এখানে থরফিনের অবস্থা তো খুব খারাপ, ও একটা লাঠির সাহায্যে আস্তে আস্তে আনহেডের কবরের দিকে যাওয়ার ধারণা যে এনার ওখানেই হবে। সত্যি সত্যি এনার ওখানেই ছিল, আর সে আনহেডের কবরে ফুল রাখছিল। আর তখন এনারের তার মায়ের কথা মনে পড়ে, আর ওর মা ওকে বলেছিল তুই যতক্ষণ জীবিত থাকবি ততক্ষণ। আর তখন ওর বোনের কথা মনে পড়ে, মানে বোনকে দেখার কথা বলেছিল। আর এরপর আনহেডের কথা মনে পড়ে যে আনহেড বলেছিল আমি কেন জীবিত থাকবো, আমার কে রয়েছে। তো এই জিনিসটা এনার উপরে প্রভাব ফেলে যে আমার কে রয়েছে। বাট তখনই থরফিন এসে এনারের কাঁধে হাত রাখে, আর এরপর এনার থরফিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোমার কি এখন ভালো লাগছে থরফিন? থরফিন বলে হ্যাঁ কিছুটা মাথা ব্যথা আছে, কিন্তু অত খারাপ লাগছে না, আমি ঠিক আছি। আর তখন এনার বলে সামনে থেকে আর কখনো কিন্তু এরকম পাগলামি করবে না। তো তখন থরফিন সরি বলে, আর তারপর সে আনহেডের কবরের দিকে দেখে। আর তখন এনার জিজ্ঞাসা করে তাহলে কি আমরা চলে যাচ্ছি? আর থরফিন তখন সমুদ্রের পাশে ওই জায়গাটার কথা ভাবে। আর তারপর থরফিন বলে তাহলে তোমার মতো আমরা ভিনল্যান্ডে যাবো? এনার তখন বলে হ্যাঁ। আর তখন থরফিন বলে আনহেড যখন শেষ নিঃশ্বাস নিয়েছিল আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি সেই সময় প্রশ্নটা উত্তর দিতে পারিনি। আমি বলতে পারিনি কেন ওর জীবিত থাকতে হবে, কিন্তু আমার ওর আত্মাকে বলা উচিত যে নরক থেকে ও বের হয়েছে, যেখান থেকে মানুষ শান্তি পাওয়ার জন্য মৃত্যুর জন্য কাতরাচ্ছে। তো তাদের জন্য আমি এমন একটা দুনিয়া বানাতে চাই যেখানে আমি লোকদেরকে বাঁচার জন্য বলতে পারি। আমি এমন একটা জায়গা বানাবো যেখানে আমি গর্বের সাথে ওই লোকদের বলতে পারবো যারা মৃত্যুকে মুক্তি ভেবে রয়েছে, এবং যে জায়গাটা মৃত্যুর থেকে অনেক ভালো, আর আমরা এই যে দুনিয়ার মধ্যে বাঁচছি তার চেয়ে অনেক ভালো একটা জায়গা হবে। তো এরপরে আমরা দেখি সূর্য বের হয়। আর থরফিন বলে যদি এমন কোনো জায়গা না থেকে থাকে তাহলে আমি ওরকম একটা জায়গা বানাবো। আর তারপর এনার করে কোর দিকে হাত বাড়িয়ে দেয়, আর এনার দাঁড়িয়ে যায়। আর থরফিন বলে ভাই চলো আমার সাথে, আমরা ভিনল্যান্ডের মধ্যে একটা শান্তির জায়গা বানাই যেটার ব্যাপারে আমরা আনহেডের আত্মাকে গর্বের সাথে বলতে পারবো। আর তখন এনারও বলে চলো ভাই সমুদ্রের পাশে বিনা লড়াইয়ে বিনা গোলামিতে একটা দেশ বানাই যেখানে সবাই শান্তিতে থাকবে। আর তারপর ওরা দুজন একসাথে বলে ওঠে আনহেডের খাতিরে। আর এরপর আমরা স্নেককে দেখি, আর স্নেক বলে তোমার কি সত্যি এটা লাগবে না, তুমি কি ঠিক আছো? তখন থরফিন বলে এটা নিয়ে আমার কাছে অ্যারোগেন্সি হয়ে যাবে, আমার দরকার নেই এটা। তো কি নিতে বলেছে এটা আমরা এখনো বুঝতে পারছি না, একটু পরে বুঝতে পারবো। আর তখন স্নেক বলে আমি তোমার কথা মতো মাস্টার আর ফার্মের অন্য লোকদের কাছে বলেছি যে ছোট মাস্টারের রাজাকে পেছনে যাওয়ার জন্য মানিয়ে নিয়েছে। তখন থরফিন বলে অনেক ধন্যবাদ। আর তারপর আমরা প্যাটেলকে দেখতে পাই এখনো বেঁচে রয়েছে। তো প্যাটেল বলে তোমরা চিন্তা করো না, আনহেডের কবরের দেখাশোনা করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আর তারপর ওর মা
সামনে গিয়ে থরফিনের হাত ধরে এবং বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ থরফিন, আমিও তোমার মতো হতে চাই, আমিও শক্তিশালী এবং অনেক ভালো একটা মানুষ হতে চাই এবং তোমার মতো একটা আসল পুরুষ হতে চাই। আর তখন থরফিন বলে ওলমার আমি শুনেছি লড়াই থামানোর ডিসিশন তুমিই নিয়েছিলে, আর ওটা অনেক ভালো আইডিয়া ছিল, আর ওইরকম একটা আইডিয়া করার জন্য আমার 15 বছরে লেগে গিয়েছিল। 15 বছর পরে আমি জানতে পেরেছিলাম শেষমেশ আমাকে কি করতে হবে, যেটা তুমি একদিনে করে ফেলেছিলে। আর এটা অনেক সুন্দর একটা ফার্ম, আর আমি ভরসা করছি তুমি এই ফার্মটা আবার আগের মতো বানাবে, আগের মতো রক্ষা করবে এবং তুমি তোমার মানুষদের সাথে অনেক ভালো ব্যবহার করবে। আর তারপর থরফিন আসে সোয়ার্গেলের কাছে এবং বলে মাস্টার আপনি সবসময় আমাদের অনেক সাহায্য করেছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর তখন সোয়ার্গেল বলে আমি কি মাগনা করেছি নাকি, ওটাতে একটা ডিল ছিল, আমরা জাস্ট ডিল পালন করেছি, এর জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। আর এই কথা শুনে থরফিন এবং এনার দুজনই মুস্কি হাসি দেয়। আর তারপর ওদের দুজনকে আমরা জাহাজের উপরে যেতে দেখি আর ওলমার বিদায় জানাতে থাকে। আর তারপর ওলমার বলে ওরা যদি এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা নিয়ে যেত তাও হতো। তো আমরা বুঝতে পারি থরফিন এবং এনারকে এতখানি স্বর্ণের অফার করা হয়েছিল বা এতখানি সম্পদের অফার করা হয়েছিল, কিন্তু এটা থরফিন নেয়নি। আর এই কথাটা একটু আগে বলছিল যে এটা যদি আমি নেই ব্যাপারটা অ্যারোগেন্সি হয়ে যায়। তো যাই হোক এরপর স্নেক সামনে গিয়ে যাবে এবং বলে থরফিন এনার তোমরা ভালো থেকো, আর আমার নাম হচ্ছে রোয়ান্ড, আর আমি রোয়ান্ড জ্ঞানের ছেলে। আর এরপর থরফিন আর এনার দুজনে একে অপরের দিকে তাকায় আর বলে ধন্যবাদ রোয়ান। আর তারপর থরফিন বলে তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো। আর এরপর ওরা ওখান থেকে চলে যায়। আর তারপর আমরা আনহেডের কবর দেখি আর ন্যারেটর তখন বলে ক্যাটেল আঘাত থেকে তো ঠিক হয়েছে, কিন্তু সে কাজ করার পুরো মনোবল হারিয়ে ফেলেছে, আর এই জন্য সে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। আর আমরা দেখতে পাই ক্যাটেল এখানে কান্না করতে করতে বলে আনহেড তুমি কোথায়। আর তারপর ন্যারেটর বলে ক্যাটেলের পর ওলমার ফার্মের নতুন হেড হয়েছে এবং যারা লড়াইতে মারা গিয়েছিল বা আহত হয়েছে তাদের সবার পরিবারকেও স্বাবলম্বী করে দিয়েছে, আর এই জন্য অনেক টাকার খরচ হয়েছে। আর এই কারণে ক্যাটেলের অর্ধেক ফার্ম এবং অর্ধেক জিনিসপত্র বিক্রি করে দিতে হয়েছে। তবে ওলমারও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সে নিজে চাষাবাদ করা শুরু করেছে এবং সে ওই মেয়েটিকে বিয়ে করেছে যে মেয়েটির সাথে আর কেউ সম্পর্ক ছিল। আর এরপর আমরা বাকি সব রিটেনের বা গার্ডদের কাজ করতে দেখি। তো আমরা দেখতে পাই তখন একজন গার্ডের হাতে ফোসকা পড়েছে। আর তখন বেজার বলে বস স্নেক তুমি কখন কাজ শুরু করবে। স্নেক তখন বলে তুই মুখ বন্ধ কর, আমি শুধুমাত্র দেখছিলাম তোরা কিভাবে কাজ করিস। আর তারপরে স্নেক উঠে বলে আমি তোদের দেখাচ্ছি কিভাবে ফার্মের আসল কাজ করতে হয়। তো এরপর স্নেক যায় ফার্মের কাজ করতে এবং সোয়ার্কেল মুসকি হাসতে শুরু করে। মানে আমরা বুঝতে পারি এখন এখানেও কোনো টেনশন নাই, এখানেও সবাই সবাইকে দাম দেয় এবং এখানেও ওরা খুব শান্তিতে আছে, মানে ফার্মেও খুব শান্তির একটা অবস্থা বিরাজ করছে। আর তারপর ন্যারেটর বলে থরগিল ফার্ম ছেড়ে দিয়েছে, আই মিন ক্যাটেলের বড় ছেলে, কিন্তু সে কানোটের সেবাতে আর যায়নি, সে একা কোথায় গিয়েছে কেউ যায় না। আর তারপর আমরা প্যাটারকে আরহেডের কবরের কাছে দেখি আর সে মুচকি হাসি দিয়ে বলে আমি তো আমার সারা জীবন সবসময় সহ্য করেছি, আমি সবসময় চিন্তা করতাম যে এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র কষ্টই রয়েছে, কিন্তু আমি কখনো চিন্তা করিনি আমার ওদের মতো লোকদের সাথে কখনো দেখা হবে। আই মিন থরফিন আর এনারের কথা বলছে। আর তারপর প্যাটার বলে আমি সত্যি বলছি না আরহেড, আর ওই দুটো লোক যে দুনিয়ার দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমরা কখনো চিন্তাও করিনি, আর ওটা এমন একটা জায়গা হবে যে জায়গাটা এখানে নেই, তবে হ্যাঁ ওরা অনেক ভালো একটা জায়গা তৈরি করবে। আর এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক খুবই অসাধারণ একটা এপিসোড ছিল, মানে এই এপিসোডে যে এত কিছু টার্নিং পয়েন্ট থাকবে এটা আসলে আমি কল্পনা করিনি। আর যেমন আমি বলেছিলাম যে এটা এমন একটা এপিসোড, যদি এটা শেষ এপিসোড নয় তবে এমন ভাবে ফিনিশিং হবে দেখে মনে হবে যে এটাই শেষ এপিসোড। তো আমি আশা করছি তোমরা সবাই অনেক এনজয় করেছো। আমি জানি না আমি কতখানি তোমাদের এন্টারটেইন করতে পেরেছি বা ভবিষ্যতে আরো কতদিন এন্টারটেইন করতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যত বেশি তোমাদের এন্টারটেইন করতে পারি এবং যতদিন তোমাদের সাথে থাকতে পারি। তো আমি বিদায় নিচ্ছি। আর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই পড়ালেখা ফার্স্ট। আরেকটা কথা মনে রাখবো সবসময়, তোমরা যারা স্টুডেন্ট যে যত বেশি লাইফে এন্টারটেইন করবে সে তত বেশি তার কেরিয়ারে পিছিয়ে যাবে, সবসময় এটা মনে রাখবে। তো ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।